নমস্কার, আমি রানা সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী, আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ এবং বিধায়ক খোকন দাসের সঙ্গে। এবারের ভোটের লড়াইটা কতটা কঠিন ছিল? নমস্কার। হ্যাঁ, কঠিন মানে এবারের ভোটটা তো 2021 সালের থেকে অনেকটা ভালো ছিল। আচ্ছা, কিন্তু আস্তে আস্তে সেই ভোটটা বিজেপি, যে আমাদের বাংলার প্রধান বিরোধী দল, তাদের হাত থেকে ছড়ে গেল কেন্দ্রীয় ফোর্স এবং নির্বাচন কমিশনের হাতে। আচ্ছা, আমরা ভোটের দিন পর্যন্ত লড়াই করলাম কেন্দ্রীয় ফোর্স এবং নির্বাচন কমিশনের মুহূর্তে মুহূর্তে এক একটা নিয়মের পরিবর্তনের বিরুদ্ধে। একটা কিছু আমরা করে রেডি করেছি, শর্ট করে সেই নিয়মটাকে চেঞ্জ করে দিল। আচ্ছা, যাতে কোনোভাবেই তৃণমূলের লোকরা কোনো সুবিধা না পায়। যেভাবে কেন্দ্রীয় ফোর্সরা এই সুস্থ নির্বাচনকে সামনে রেখে যেভাবে তৃণমূলের দলের লোকদের পিটানো, তাদের বুথ ক্যাম্প ভেঙে দেওয়া, মানে এটা আমার আজকে 58 বছর বয়স, আমি বহু নির্বাচন দেখেছি, বহু নির্বাচন পরিচালনা করেছি। এই জিনিস এর আগে আমরা কোনোদিন দেখি নাই। কিন্তু আমার মনে একটা সন্দেহ হচ্ছে, এই যে কেন্দ্রীয় ফোর্স যারা মারছে, ধরছে, পিটাচ্ছে, আদৌ কি এরা কেন্দ্রীয় ফোর্স না বিভিন্ন রাজ্য থেকে বিজেপির মেম্বারদের ড্রেস পরিয়ে তুলে নিয়ে এসে বাংলায় অত্যাচার করা হচ্ছে? মানে ভাড়াটে সৈনিক, যেটা একসময় সিপিএম করতো। আচ্ছা, আচ্ছা, পুলিশের ড্রেস পরিয়ে দিয়ে সিপিএম এর ক্যাডারদের দিয়ে তৃণমূলকে, কংগ্রেসকে পেটানো হতো। খেজুরি নন্দী বিভিন্ন সময় দেখা যায়। আমাদেরও ইচ্ছা যে কেন্দ্রীয় ফোর্সরা কোনো কিছু নাই, কোনো ঝামেলা নাই, সুস্থভাবে মানুষ ভোট দিচ্ছে, সেইখানে হট করে সাধারণ মানুষের ওপর লাঠি চালানো, ভোটারদের ওপর তৃণমূলের নাম শুনলেই সেইখানে গিয়ে তার লোকদের পিটানো, বুথ ভেঙে দেওয়া, এটা একটা কেন্দ্রীয় কর্মচারী নিশ্চয়ই এরা, কেন্দ্রীয় ফোর্সরা, কিন্তু তাদেরও তো একটা মানবিকতা বলে কিছু আছে, যে কোথায় কিছু নাই, সুন্দরভাবে ভোট হচ্ছে, কেন আমি লাঠি চালাবো, কেন আমি মারবো? এই জায়গাটা আমার রাজনীতি অভিজ্ঞতায় মনে হচ্ছে যে এটা গোটা শুধু কেন্দ্রীয় ফোর্সই নয়, বিভিন্ন রাজ্য থেকে বিজেপির ক্যাডাররা তাদের ওই ড্রেস পরিয়ে বাংলায় অত্যাচার করার জন্য সেই ক্যাডারদের নামিয়ে নিয়ে এসছে। এটা আমি এখন এই রাজনীতি পরিস্থিতি বুঝে আমার এটা নিজের মনে হচ্ছে। সেই সিপিএম এর কথা আমার মনে পড়ে গেল, যে সিপিএমও বিভিন্ন জায়গায় বিরোধীদের তখন তছনছ করে দেওয়ার জন্য শুধু পুলিশ দিয়ে নয়, সিপিএম এর ক্যাডারদের পুলিশের ড্রেস পরিয়ে মার্কেটে নামিয়ে দিয়েছিল, বাজারে। আজকে সেটাই মনে হচ্ছে কেন্দ্রীয় ফোর্সদেরও নিজের বিভিন্ন রাজ্য থেকে বিজেপির ক্যাডারদের ড্রেস পরিয়ে বাংলায় নামিয়ে দিয়েছে, বাংলায় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করার জন্য পুরো জায়গায় নামিয়ে দিয়েছে। এই জিনিস কোনোদিন নাই। সুন্দর ভোট হবে, প্রতি বছরই সুন্দর ভোট হয়। লোকসভা, বিধানসভা কোনোদিনই কোনো জায়গায় কোনো গন্ডগোল হয় না। বিক্ষুব্ধ দুই এক জায়গায় সামান্য একটু হতে পারে, সেটা তো এবারও হয়েছে। বিভিন্ন জায়গার বুথে এই যে পুনরায় নতুন করে আবার বুথে ভোট হচ্ছে, এটা আগেও হতো। কোনো বিধানসভায় ভোটার সময় দেখা যেত যে কয়েকটা বুথে আবার ভোট হবে, কোনো লোকসভা নির্বাচনের সময় দেখা যেত কয়েকটা বুথে ভোট হবে, কারণ কোনো জায়গায় বিক্ষুব্ধ কিছু গন্ডগোল সবসময় হয়। সেটা আজকে কেন্দ্রীয় ফোর্স বলবে আমরা সুস্থ নির্বাচন করলাম, এটা এদের বাহবা নেওয়ার কিছু নাই। তার কারণ সুস্থ নির্বাচন লোকসভা বিধানসভায় হয়, আর যদি পুরো সুস্থ নির্বাচনই হয়, সাধারণ মানুষকে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া, একটা রাজনীতি দলকে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া, শুধু বিজেপির ক্যাডাররা পার্টি করবে, সেটা যদি সুস্থ নির্বাচন করে মনে হয়, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু না। মানুষকে বলছে আমরা সুস্থ নির্বাচন করলাম, একটা লোক মারা যায় নাই, একটা লোকে গন্ডগোল হয় না, এত গন্ডগোল হয়েছে, তাহলে পুনরায় ভোট হচ্ছে কি করে? গন্ডগোল যদি না হয় পুনরায় বুথে ভোট হচ্ছে কি করে? এটা আগেও হতো, এখনো হচ্ছে। শুধু বিজেপি দলটাকে ছাড়িয়ে দিয়ে, যদিও বিজেপি সেইভাবে ক্যাডার নাই, তাদের ঘরে ঢুকিয়ে দিয়ে কেন্দ্রীয় ফোর্স নেমে গেল নির্বাচন কমিশনকে সামনে নিয়ে,
তৃণমূলের সঙ্গে লড়াই করতে। এই মানে জিনিস কোনোদিন এবারে তাহলে ফাইটটা হলো নির্বাচন কেন্দ্রীয় কমিশন বাহিনী আর এবং কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের হ্যাঁ, বিরুদ্ধে তৃণমূল। বিজেপির সঙ্গে নয়, এটা আমরা তো বুঝছি। বিজেপির কোথায় কোনো লোক নাই, আচ্ছা, কিছু নাই। না ভোটের তাদের গোড়াতে এজেন্ট দিতে পারে নাই সব জায়গায়, হ্যাঁ। পুরো এজেন্ট দিতে পারে নাই। কত হবে মোটামুটি তোমার এই দক্ষিণ কেন্দ্রে কত এজেন্ট দিতে পারে? প্রায় 40টার মতো এজেন্ট আমরা দেখতে পেলাম না। তারপর আচ্ছা, অন্য অন্য জায়গার লোক কেউ কাউকে চেনে না, একটা করে ভোটার লিস্ট দিয়ে বসিয়ে দিয়েছে, কিচ্ছু চেনে না। কেউ 10টা পর্যন্ত রয়েছে, উঠে গেল। কেউ আবার বিকাল 5টার সময় যে সই করছে, মানে এক একটা এজেন্টকে 8,000 টাকা করে দিয়েছে। স্বামী স্ত্রী দুইজন বসে গেছে 16,000 টাকা। বউ যদি সঙ্গে যদি আর একটা ছেলে থাকে বসে থাকে, তাহলে 24,000 পাকা দান। এসব করেছে, যেটা তাহলে করে সেটাই। ঠিক আছে, তুমি ভোটের আগে গোড়ার দিকে তুমি নিয়ে বলেছিলে নিজের মার্জিন হবে 24 থেকে 25,000 ভোট, এবং তোমার একটা আক্ষেপও ছিল যে তুমি একটা হেভিওয়েট প্রার্থী তুমি পেলে না। হ্যাঁ, যে হ্যাঁ। লড়াই হচ্ছে এত, কিন্তু তুমি হেভিওয়েট প্রার্থী একটা পেলে না। তো এইবার এই পরিস্থিতিতে তোমার কি মনে হচ্ছে? আমি প্রচুর ভোটে জিতবো। মানে এটা কি 24-25-এর থেকে এক্সিট হ্যাঁ, হয়ে যাবে? বেশি করে। আচ্ছা, অবশ্যই বেশি হবে। সেটা তার মাত্র একটা দিনের ব্যাপার, 4 তারিখে গণনা। এতদিন ধরে প্রচার করলে, 1 মাস ধরে রোদে গরমের মধ্যে, আমি তো 45 দেখছি দিন। 45, আমি তো প্রচার দেখছি তুমি বেশ রোগা হয়েছো। ওজন টোজন কমেছে কতটা এই এত গরমে এত ছুটোছুটি করে? দেখো, আমি যেখান থেকে বড় হয়েছি বাচ্চা থেকে, আমার মা কঙ্কালেশ্বরী মা, আমার আশীর্বাদ আছে। আচ্ছা, তার আশীর্বাদকে মাথায় নিয়ে 45 দিন আমি প্রতিদিন 10 ঘন্টা করে মানুষের বাড়ি গেছি। আচ্ছা, সকালে 5 ঘন্টা, বিকালে 5 ঘন্টা, তারপরে মিটিং মিছিল সব করেছি। আমি 1 লক্ষ ভোটারের সঙ্গে দেখা করেছি বাড়ি বাড়ি। আচ্ছা, আমার আচ্ছা। 2,21,000 ভোটার, 1 লক্ষ ভোটারের বাড়ি গিয়ে আমি দেখা করেছি যে আচ্ছা। আপনারা ভোট দিন আমাকে, তৃণমূল সরকারকে ক্ষমতায় আনুন, মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে। আমি প্রচার করেছি। এখন আমি পুরোই সুস্থ, আমি কোনো সমস্যা নাই, আমার কোনো অসুবিধা নাই, স্বাভাবিক যেরকম ছিলাম আচ্ছা, সেরকম আছি। অনেকে বলছে বাবা এত পরিশ্রম এত কি করে বললো? আমি বলি মা আমার আশীর্বাদ আছে, আচ্ছা। তার আশীর্বাদ মাথায় নিয়েই আমি নামছি। এবং সর্বোপরি যার আদর্শ নীতিকে নিয়ে আমি রাজনীতি দলটা করছি, তিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতো মানুষ আমরাও দেখি নাই আমাদের রাজনীতিকালে, যে শুধু মানুষের কথা ভাবে, যে মানুষ কি করে ভালো থাকবে। তিনি তার রাজ্যর সমস্ত দিকটাকে যেভাবে তিনি দেখে, তার নিজের চোখে দেখে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেই সব মানুষের সঙ্গে না থেকে অন্য কার সঙ্গে রাজনীতি দলটা করা যায়? রাজনীতি তো গোটা ভারতবর্ষে মাফিয়া রাজ চলছে, যেখানে মাফিয়া সেখানেই তার জয় জয়কার। মাফিয়া রাজ চলছে গোটা ভারতবর্ষে। বিজেপির নেতারা তো সব মাফিয়া, সব মাফিয়া। গোটা দেশে দুর্নীতিপয়ন যদি বেশি নেতা সব থেকে ভারতবর্ষে তার থাকে, তার নাম বিজেপি। গোটা রাজ্যে ভোট হয় নাকি? বাংলায় তো ভোট হয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমরা জানি না আদৌ ভোট হয় কিনা। না তাহলে বাংলার মানুষ অবশ্যই ভোট সচেতন। তারা তার নিজের এই দামি ভোটটা যাকে মনে করবেন তারা তাকে দেবেন। আমরা আশাবাদী, আমাদের আজকে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা ছিল বলেই আজকে কেন্দ্রীয় ফোর্স নির্বাচন কমিশনের এগেনস্টে দাঁড়িয়ে ভোটটা করতে পারল। এটা যদি অন্য কোনো রাজনীতি দল হতো কি ভারতবর্ষের অন্য রাজ্য হতো, অনেক আগেই ভোটের আগে ফাঁকা করে দিত ময়দান, কেউ থাকতো না। কিন্তু আমাদের সাংগঠনিক ক্ষমতার জোরে এত অত্যাচার, এত মার, এত অ্যারেস্ট, তারপরও ভোটের দিন তৃণমূলের ছেলেরা তার জায়গা ছেড়ে কেউ হেলে নাই। এটাই হচ্ছে সাংগঠনিক দলের ক্ষমতার মূল কাজ। নাহলে কত ছেলে আমাদের অ্যারেস্ট করেছে, আজও আমাদের কাউন্সিলর অ্যারেস্ট হয়ে পড়ে আছে। নাড়ু গোপালকে তো অ্যারেস্ট করা হলো বেশ কিছুদিন পরে, ঘটনা ঘটার বোধহয় বেশ কিছুদিন পরে। ওটা হয়েছিল গোড়ার দিকে, ইলেকশন যখন ঘোষিত হয় তারপরে, ভোটের আগে তুলে ওকে নিয়ে যাওয়া হলো ভোটের আগে, এখনো জামিন পাইনি না। আচ্ছা, এইবারে এইটা যে এরা যে একটা ওই এক্সিট পোল, তার মাধ্যমে একটা হাওয়া তুলছে বিজেপি যে আগামীবার বিজেপি এই সরকার। এই এক্সিট পোলের হাওয়া না তুললে ওই গণনার দিন কোনো বিজেপির লোককে পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। এটা ওদের তৈরি করা চ্যানেল, ওদের পয়সা দিয়ে কেনা চ্যানেল। আচ্ছা, এই চ্যানেল যদি না বলে যে বিজেপি ক্ষমতায় আসছে, তাহলে ভোট গণনার দিন একটা বিজেপির লোক কাউন্টারে যাবে না ভোট গণনা করতে। এটা তো রাজনীতি চাল, এটা রাজনীতি পলিসি। বাস্তবে বিধানসভাগুলো ঘুরে ঘুরে দেখুক, বিজেপি 2021 পর্যন্ত একটা হিন্দুত্বের হাওয়ায় ভোট হয়েছে।
আজকে বাংলায় হিন্দুত্বের হাওয়া নাই। আর বিজেপি বিধানসভার কোনো জায়গায় সাংগঠনিক দলভাবে এখনো বিস্তার প্রভাব করতে পারে নাই, যে বিস্তার এখনো সিপিএম এর আছে, বিজেপি করতে পারে নাই। তা একটা দলের সাংগঠনিক ক্ষমতা যদি না থাকে, নির্বাচনে সে লড়তে পারে না। যেই যে বললাম যে এজেন্ট দিতে পারে নাই, ওদের সব বিধানসভার ক্যান্ডিডেট হয়তো 2-10 জন পেরেছে, যারা রানিং এমএলএ টেমএলএ ছিল তারা পেরেছে। সবাই কোনোদিন একসঙ্গে ক্যান্ডিডেট দিতে পারে নাকি, এজেন্ট দিতে পারে নাকি? ওরা ভোটে লড়বে। আর ওরা তো হিন্দুত্বের হাওয়ায় লড়ছে, ওদের সংগঠন কোথায়? ওরা মানুষের জন্য কি করেছে? 12 বছর দিল্লিতে সরকার, বিভিন্ন ভোট আসছে, বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, মানুষকে ভুল বুঝিয়েছে, আর বারবারই এড়িয়ে গেছে মানুষের কাছে। তাই মানুষ এদের কেন ভোট দেবে? কিসের জন্য দেবে? হ্যাঁ, কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে মার্কেটে নামিয়ে দিচ্ছে, কিছু মানুষ হই হই করে বেড়াচ্ছে, সেটা শুধু পয়সার স্বার্থে। ওই যে বললাম না, একটা এজেন্টকে 8,000 টাকা দিচ্ছে, দুটো এজেন্ট স্বামী স্ত্রী বসলে 16,000 টাকা, ছেলে যদি ঘরে একটা থাকে আরো 8,000 টাকা, 24,000 টাকা। কিছুই জানে না এজেন্টের, একটা ভোটার লিস্ট নিয়েছে, ভিতরে বসে চুপ করে বসে। কেউ 10টায় ঢুকে 5টায় আবার গেছে, মাঝখানে বেরিয়ে চলে গেছে, জানেও না যে এজেন্ট। আমি তো সারা বর্ধমানে এত বুথে ঘুরলাম, আমি বুথে ঘুরে দেখি সিপিএম এর এজেন্ট, তৃণমূলের এজেন্ট, মানে ওদের সব জায়গায় প্রায় সিপিএম এর এজেন্ট ছিল। আচ্ছা, আগামী দিনে তুমি লোকের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছো যে বর্ধমানকে আমি এই করব, ওই করব, সেই করব। আমার প্রশ্নটা অন্য জায়গায়। তোমার এই যে জায়গাটা, এই কাঞ্চননগর, হ্যাঁ, তারপরে বারুদুয়ারি, কি বলে, রথতলা, উদয়পল্লী, এই যে জায়গাটার মধ্যে এই যে ছিমছাম ভাব, যেটা বাইরে থেকে এসে সবাই এসে মুগ্ধ হয়ে যায় যে বাবা, বর্ধমানের মধ্যে এরকম একটা জায়গা আছে। তো বর্ধমান গোটাটাকে এরকম ভাবে তৈরি করা যাচ্ছে না কেন এখন? বর্ধমানে যে কাজ আমরা হাত দিয়েছি, আচ্ছা, আমাদের খুব ইচ্ছা ছিল নির্বাচনের আগে কাজগুলো শেষ করা, কিন্তু এত কাজ এক একটা কন্ট্রাক্টর নেওয়ার জন্য গোটা কাজ কেউ কোথায় কমপ্লিট করতে পারে। আচ্ছা, আমাদের আশা 1 থেকে 2 মাসের মধ্যে বর্ধমানের অজস্র কাজের কমপ্লিট হয়ে যাবে। যেমন দু একটা একটু উদাহরণ দাও, বড় কাজগুলো। এই যে হসপিটালের সামনে আমরা যে পুকুরটাকে, আচ্ছা, যে পার্ক তৈরি করছি, চারিদিকে ঘেরাও দিয়ে মানুষ সন্ধ্যার পর হাঁটবে, শ্যামসারটা আমাদের পৌরসভার পার্ক, সেইটাকে আমরা করছি। বিসি রোড গোটা কমপ্লিট হলো না, আচ্ছা, লাইট জ্বালাতে পারলো না, ম্যাস্টিকটা শুরু করতে পারে নাই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বড় বড় পেপার ব্লক, যে আমাদের বিগ বাজারের দিকে পেপার ব্লক হচ্ছে, এই যে আলমগঞ্জের অর্ধেক হয়েছে, অর্ধেক হবে। আচ্ছা, বিভিন্ন যে কাজ আমাদের, সেই কাজগুলো অধিকাংশই কোথায় 50, কোথায় 60% কাজ হয়ে ভোটের জন্য আটকে গেছে। আচ্ছা, যেহেতু নির্বাচন কমিশনের বিভিন্ন ব্যাপার, একটা রাস্তা ঢালাই হচ্ছে, সেটাকে যেও বন্ধ করে দিচ্ছে নির্বাচনের সময়, লোক পাঠিয়ে দিয়েছে বলে কাজ এখন বন্ধ রাখো। মানে যে অস্বাভাবিক অত্যাচার নির্বাচন কমিশন সর্বত্র ক্ষেত্রে করেছে, এটা ভাবা যায় না। ভোটের দিন মানুষ খাবার তৈরি করেছে, কেন্দ্রীয় ফোর্সরা সেই খাবার তুলে নিয়ে চলে গেছে। আমার কঙ্কালেশ্বর কালীবাড়ি প্রতিদিন 2 বেলা খাবার দেওয়া হয়, দুপুর বেলায় খাবার রান্না হচ্ছে, কোনো লোক নাই, 3টে লোক, রান্ধনীরা 3টে লোক। এখানে কেন্দ্রীয় ফোর্স ঢুকে বলছে এটা কিসের খাবার, কেন এত খাবার রান্না হচ্ছে? আমাদের লোকরা বলছে আমাদের তো এটা প্রতিদিনের খাবার, এটা দুপুর বেলায় মানুষের বাড়ি খাবার যাবে, 180টা মানুষের বাড়ি আমরা খাবার দিই, সেই খাবার বলছে সব খাবার টাবার বন্ধ করো, কিছু করতে দেওয়া হবে না। তোমার ফেসবুক পেজে দেখেছি তুমি নীলপুরে প্রচার করার সময় তাদের বলেছো যে এইবার নীলপুরটাকে আমি হাতে নিচ্ছি। তা নীলপুরের জন্য বিশেষ কি কোনো? নীলপুরের জন্য আমি এবারে আমার যে 10টা এজেন্ডা, যেটা রাজ্য থেকে আমাকে দিতে বলেছে আমার তৃণমূল কংগ্রেস, আমি পিততলা থেকে পুলিশ লাইন পর্যন্ত ওই রাস্তাটা আমাদের কোথায় 52 ফুট, কোখানে 54 ফুট। আচ্ছা, গোটা রাস্তা একোয়ার করে লোক বসে আছে। আমি ওই রাস্তাটাকে পেপার ব্লক করে আদার সাইডে আমি বিউটিফিকেশন করতে চাই, কলকাতার মতো একদম পার্ক করে গাছ লাগিয়ে মানুষ ওখান থেকে পুলিশ লাইন পর্যন্ত যাবে। পুলিশ লাইন শেষ মাথায় কম, এই যে গোটা নীলপুরটার ওপর দিয়ে এই বড় জায়গার রাস্তাটা আমাদের পড়ে আছে, অধিকাংশ জায়গা একোয়ার করে নিয়েছে মানুষ, কেউ দোকান করেছে কিছু। আমরা অনেককেই বলেছি সব ভেঙে দিতে হবে, কারণ এটা মিউনিসিপ্যালিটির রাস্তা। আচ্ছা, তা ওই জায়গাটাকেই যদি একটা বিউটিফিকেশন করে দিই, গোটা নীলপুরের বিউটিফিকেশন হয়ে যাবে। তার কারণ হচ্ছে নীলপুরে যেসব জায়গায় জল জমতো সেখানে আমরা ড্রেন করেছি, নীলপুরের যেসব রাস্তা কাঁচা ছিল সব জায়গা আমরা পাকা করেছি, অজস্র পেপার ব্লক রাস্তা হচ্ছে নীলপুরে। নীলপুরের 4টে-5টার যেটা সমস্যা, যে জল নিকাশিটা, তার জন্য আমরা তেলিপুকুর থেকে শ্রীরামপুর বাঁকা পর্যন্ত আমাদের ড্রেন স্যাংশন হয়েছে। আচ্ছা, সেই কাজ এখনই কন্ট্রাক্টর শুরু করবে, ভোটের জন্য করতে পারে নাই এত কাজ দেখে।
ওইগুলো করে দিলে এবং আমরা এই রাস্তার আমরা লাইট যদি করে দিই, আপনিই নীলপুর আমাদের সুন্দর হয়ে যাবে। কারণ এক সাইডে বাইপাস, মাঝখানে এত বড় রাস্তা, মাঝখানে মানুষের বাড়ি, টোটাল আচ্ছা, ব্যাপারটাই ভালো যাবে। এই যে বর্ধমান একটা খুব ইতিহাস প্রসিদ্ধ শহর, মানে এখানে এটা একটা ঐতিহাসিক শহর, কলকাতার আগে থেকেই বর্ধমানের অস্তিত্ব পাওয়া যায়। এর যে পুরনো যে সমস্ত হেরিটেজ বিল্ডিং টিল্ডিং গুলো আছে, এগুলো নিয়ে কি কোনো পরিকল্পনা হয়েছে? হেজিটেড বিল্ডিং এর খাতা খুললে হেজিটেড বলে পাওয়া যায় না। আচ্ছা, আর সরকারি কাজ করতে গেলে তখন বলে এটা হেজিটেড বিল্ডিং, এটাকে কাজ করা যাবে না। এটা একটা বিরাট প্রবলেম। আচ্ছা, হেজিটেড বিল্ডিং গুলো তো কিছুই করা যাচ্ছে না, ভেঙে চুরে পড়ে আছে, হ্যাঁ, সেইটাকে ভেঙে নতুন করে করা। আবার যখন খুঁজতে যাওয়া যাচ্ছে তার কাগজপত্র নেই, কোনো কিছু নেই। কাজ করতে গেলে বাধা দিচ্ছে, সরকার সেখানে টাকা দিতে চাইছে না। এটা হেজিটেড বিল্ডিং, এখানে কি করে টাকা দেবো, কাগজ কোথায়, কোনো কিছুরই কাগজ নাই এসব। আচ্ছা, তাহলে এই জায়গাটা নিয়ে একটা বিরাট সমস্যা, নিজেরাও কাজ করা যাচ্ছে না, সরকারও কাজ করতে পারছে না, কেউ কিছু পাচ্ছে না, আবার খাতায় কলমে এজিটেড হিসাবে পাওয়াও যাচ্ছে। এইরকম একটা ব্যাপার রয়েছে। আমার রানিমার সঙ্গে কথা হয়েছে। হুম হুম, রানিমা ভোটের পরই উনি শিলিগুড়িতে আছে। নন্দিনী মহতাবের সঙ্গে। হ্যাঁ, উনি আসছে। আচ্ছা, আমরা গোলাপবাগটা, যেটা আগে একটা সুন্দর জায়গা ছিল বিউটিফিকেশন, আচ্ছা, সেই জায়গাটা আমি ওনার কাছে বারবার দাবি করেছি, নয় আপনি সৌন্দর্যায়ন করুন, নাহলে আমাদের ছাড়ুন। আর রাধা বল্লভের মন্দিরটা, যদিও রাধা বল্লভের মন্দিরে কাজ চলছে, আচ্ছা, প্রচুর কাজ হচ্ছে। তা রানিমা বলেছে যে খোকন আমি ভোট ফোট যাক, আমি আসছি বর্ধমানে, আচ্ছা, তোমার সঙ্গে বসে। আমি বলেছি নয় আপনারা করুন, হুম হুম, নাহলে আমাদের করতে দিন, এই প্রতিষ্ঠান তো আপনাদের, এটা নেওয়ার তো কেউ নেই, আমরা শুধু সৌন্দর্যায়ন করব, মানুষ দেখবে আসবে। তা উনি বলেছে যে ভোটের পর তোমার সঙ্গে বসবো, যদি গোলাপবাগের ওটা মানে দেয়, ওই ওটা আমাদের বিজয় অনেক- বিহারের কথা বিজয়- বলছো? বিজয় বিজয় বিহার। বিহারের কথা হ্যাঁ, বলছো? ওইটা। আচ্ছা আচ্ছা, ওটা বহু মানুষ হ্যাঁ, আমাকে হ্যাঁ, বলেছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সমস্যা হচ্ছে আমি রাজা থাকতে ওনাদের সঙ্গেও তো বসে সব করলাম, হুম হুম, তো উনি তো মারা গেল হুম হুম, বছর খানেক হলো। তাই তখন ওটা বলছিল ওটা আমরা করব না, ওরকম থাকবে। কিন্তু এখন রানিমা ব্যাপারটা বুঝতে পারছে যে আমরাও করছি না, কাউকে করতেও দিচ্ছি না, ওটা করলে আমাদের আরো একটা বর্ধমানে আরো একটা দেখার জায়গা হ্যাঁ, তৈরি হ্যাঁ। হবে ইতিহাসের। এবং ওটাতে লোকে তো ইয়েতে যায়, বন বিভাগের ওই চিড়িয়াখানা হ্যাঁ, টিড়িয়াখানা ওসব গুলো দেখে, দেখতে সবই যায়। দেখে। সেই ফাঁকে এটারও লোকে দেখে নিতে পারে। খুব ভালো কাজ। কিন্তু আরেকটা যেটা কথা হচ্ছে, তোমার এই প্রতিদ্বন্দ্বী যারা দাঁড়ালো, যে তিনজন প্রতিদ্বন্দ্বী, মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী, আরো তো অনেকে ছিল, এদের মধ্যে কাকে তুমি এগিয়ে লাগবে, মানে 2 নম্বর কে কে পাবে জায়গা, কি মনে হচ্ছে? দেখুন, আগাগোড়া তো হিসাব অনুযায়ী বিজেপি 2 নম্বর, আচ্ছা, কিন্তু সিপিএমও এমন একটা সাংগঠনিক দল, যেটা বললাম যে বিজেপি সব জায়গায় এজেন্ট দিতে পারে না, সিপিএম এর কিন্তু এজেন্ট আছে। 301টা বুথেই এজেন্ট আচ্ছা আছে। আচ্ছা, এখন ব্যাপার কি, সিপিএম এর তো একটা ফিক্সড ভোট আছে, হুম হুম, সাধারণ মানুষ আর সিপিএম কে ভোট দিতে চায় না। আচ্ছা। কারণ একটা 34 বছরের সরকার, হুম হুম, তাদের সবকিছু দেখে একটা মানুষের ধারণা হয়েছে যে এই সিপিএম কে এত তাড়াতাড়ি ভোটটা দিলে তো সিপিএম আসবে না। হুম হুম, সিপিএম 4% 5% ভোট পায়, কোথায় 7% পাবে, 8% পাবে। তাই আস্তে আস্তে সিপিএম পরবর্তীকালে দেখবে সিপিএম দল। আর বিজেপির 6% 7%ও ফিক্স ভোট নাই। আচ্ছা, মানে আমি বিজেপির ক্যাডার, আমি বিজেপি করি মানে ওই ভোটটা দেবো, এই ভোটটা কিন্তু নাই। হুম হুম, বিজেপির হচ্ছে হিন্দু আবেগপূর্ণ ভোট। আচ্ছা, এই হিন্দু আবেগপূর্ণ ভোট যদি না হয় কোনো জায়গায়, তাহলে সেখানে বিজেপি কমে যাবে। আচ্ছা, বিজেপি সেখানে ভোট পাওয়া মুশকিল হয়ে যাবে। মানুষ যদি মনে করে ওই হিন্দুর গল্প দিয়ে একটা রাজ্যকে চালাবে, শুধু আমি হিন্দু, সেটা হবে না। আর বাংলায় কোনোদিন হবে না, কারণ বাংলায় 32 থেকে 33% সংখ্যালঘু ভোট। এই আচ্ছা। 32-33% সংখ্যালঘু ভোটকে একদিকে সরিয়ে হ্যাঁ, ওরা তো চায়ও না। আমি শুধু- 65-66% ভোটের উপর নির্ভর করে হ্যাঁ। ক্ষমতায় আসবে, এটা অত সোজা না। আচ্ছা, এটা পুরো ভুল। যদি এইসব না করে সবাইকে নিয়ে চলতো, সংখ্যালঘু লোকটোক সবাইকে, সেখানে একটা আশা ছিল। আচ্ছা, একটা শ্রেণীকে বাদ দিয়ে এত সংখ্যক মানুষ, কোন জায়গায় 13%, যেমন আমার এখানে 12.5% মুসলিম ভোট আছে, আচ্ছা, আচ্ছা। কোন উত্তরে 35%। তা এইরকম এই সংখ্যালঘু ভোটগুলোকে বাদ দিয়ে 65 থেকে 66 কি 67% হিন্দু ভোট, আচ্ছা, এই হিন্দু ভোটের ওপর নির্ভর করে গোটা বাংলায় একটা রাজনীতি দল ক্ষমতায় আসতে পারে না। এটা ওরা ওই এক্সিট পোল দেখাক আর ওর কর্মীদের ওর সান্ত্বনাই দেখাক, 4 তারিখে ভোট গণনার পর দেখবে সব জায়গায় বিজেপি ধরাশয়ী। কারণ ওই 3,000 টাকা দেবো বলে ফর্ম ফিল আপ করতে নামিয়ে দিল কোনো ঘোষণা না করে, শেষ মুহূর্তে 3,000 টাকা করে পাড়ায় পাড়ায় ফিল আপ করাচ্ছে যে তোমরা 3,000 টাকা পাবে। আরে কখন পাবে? বিজেপি আসার পর। তারপরে আগে বিজেপি আসুক, তারপর তো 3,000 টাকা।
আর মমতা ব্যানার্জি তো 1,500 টাকা করে দিল। তা এই যে বিজেপির এই যে প্রতিশ্রুতির বন্যা, যেমন ধরো তোমার যেটা ও মনে আছে, প্রতিশ্রুতি ওরা গোটা রাজ্যে দেয়, কোনো রাজ্যে ওরা হ্যাঁ, ক্ষমতায় কোনো রাজ্যে কোথায় ইয়ে পালন করে না। করে না। বিহারে নাকি আবার হ্যাঁ। বলা যাচ্ছে যে পয়সা ফেরত দাও এবার। হ্যাঁ, বিহারে 10,000 টাকা করে দিয়েছিল ভোটের আগে, এখন ব্যাংকের লোকরা যে বলছে ওটা তো লোন দিয়েছি, টাকা দিন। দিল্লিতে বলেছিল 3,000 টাকা করে দেবো। আমরা কত লোককে বলেছি, আপনার মাসিমা দিল্লিতে তো ছেলে থাকে, বলে হ্যাঁ। আমি বললাম ছেলেকে একটু ফোন করে বলুন তো দিল্লিতে 3,000 টাকা দেয় নাকি বিজেপি, আপনি জেনে নিন একবার। আচ্ছা, আপনার সত্যি কিনা জেনে নিন। তো সবটাই ওরা মিথ্যা কথার উপর দাঁড়িয়ে আছে। ওখানকার মুখ্যমন্ত্রী বিদ্রোহ করছে যে আমরা যে ভোটের সময় প্রতিশ্রুতি দিলাম 3,000 টাকা করে দেবো, কোথায় টাকা? মানুষকে আমরা টাকা দিতে পারছি না কেন? তাহলে আমার প্রতিশ্রুতির কি দরকার ছিল? মুখ্যমন্ত্রী নিজে, আমি একটা দেখলাম কাগজে না টিভিতে, মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা যে প্রতিশ্রুতি দিলাম, আমরা তো ভোটে জিতলাম দিল্লিতে। মহিলা মুখ্যমন্ত্রী মনে হয়, সে বলছে কোথায় টাকা? টাকা দেওয়া হচ্ছে না কেন? তাহলে মানুষকে আমরা প্রতিশ্রুতি দিলাম না। এরা প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়ে যায়। হিন্দি রাজ্যের মানুষরা এসে বাংলাকে তছনছ করে দিতে চায়। আমাদের এখানে যারা বিরোধী দল আছে তাদের কোনো ক্ষমতা নাই বাংলা দখল করার, তাদের কোনো ক্ষমতা নাই। বাইরের রাজ্যের নিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী, একটা স্বরাষ্ট্রমন্ত্রী একটা বাংলাকে পরাজিত করার জন্য 15 দিন এসে দেশের সব কাজ ছেড়ে দিয়ে চলে এলো। শুধু কি তাই, 9 জন মুখ্যমন্ত্রী, হ্যাঁ সেগুলো তো আছে, 50-এর উপরে এমপি। এটা মানে কি একটা খ্যাপার রাজ্য চলছে, সেই মোহাম্মদ বিন তুগলকের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অবস্থা। আরে একটা রাজ্য সরকারকে পরাজিত করব, আমার তো কত সেনা সৈনিক আছে, তারা করুক। একটা দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কত কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা পড়ে আছে 6,40,00,000 ভোটারকে প্রভাবিত করার জন্য। মানে এসব ভাবা যায় না। দেশের এত কাজ, দেশে এত কিছু চলছে, এবং দেখো ভোট শেষ হওয়ার এত কিছুর পরও এবারও ব্যর্থ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবে, আবার দিল্লি টাটা করে দেবো এদের দুজন। এরপর বলবে আর যাব না বাংলায়। না না, তোরা বুঝাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে। এদের বাংলার নেতৃত্বরা বারবার বুঝাচ্ছে, শুভেন্দু অধিকারীর মতো লোক, দিলীপ ঘোষ রায়, সুকান্ত মজুমদাররা বুঝাচ্ছে আরে আমরা তো কবেই ক্ষমতায় চলে আসতাম, বাংলায় তো রিগিং করে জিতে যাচ্ছে, আমরা হেরে যাচ্ছি। এ কথা যে মিথ্যা সেটা এবারে নির্বাচনে প্রমাণ হবে, যে যারা যে বলে তাদের পায়ের তলায় মাটি নাই। এক একটা বিধানসভায় 500 বিজেপির কর্মীকে বার করতে পারে না লক্ষ লক্ষ মানুষের মধ্যে। তারা কেন্দ্রীয় নেতৃত্বকে মিথ্যা কথা বলে তারা বাংলায় বারবার নিয়ে আসছে। আর এবার অস্বাভাবিক নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় ফোর্সের এই অত্যাচারের পর তারপরও সংগঠনের জোরে তৃণমূল আবার ক্ষমতায় আসছে। এরপর বলবে আবার ভাবার ব্যাপার। এবং আমার মনে হয় এই যে আমাদের লক্ষ লক্ষ টাকা, আমাদের ন্যায্য প্রকল্পের টাকাগুলো আমাদের দিচ্ছে না। এবার বিজেপি হেরে যাবার পর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, আমাদের ন্যায্য টাকাগুলো দিন। বাংলার মানুষের উন্নয়নের টাকা, বাংলার মানুষের টাকা, সেই টাকাটাকে আর আপনি আটকে রাখবেন না। আপনার মুখে বড় বড় কথা, আপনি বাঙালিদের বাঁচাতে আসছেন, মানুষকে বাঁচাতে আসছেন, আর কেন্দ্রীয় প্রকল্পের সব টাকা বন্ধ করে দিয়ে বাংলার মানুষগুলোকে শেষ করার পরিকল্পনা করছেন। ওই কয়েকটা নেতা যাদের রাজনীতি ভিত নাই বাংলায়, একটা নেতা কেন্দ্রীয় ফোর্স ছাড়া বেরাতে পারে না বাংলায়। মানে এত বাজে বাজে কথা, এত বাজে ব্যবহার মানুষের সঙ্গে করছে। কেন্দ্রীয় ফোর্স কাজ তুলে নিক, ওইসব নেতারা ঘর থেকে কোথায় বেরাতে পারবে না। তা আমি জনগণের কাজ করব, আমাকে কেন্দ্রীয় ফোর্স নিয়ে বেরাতে হবে মানুষের কাছে। তাহলে আমি কি কাজ করছি? আমারই তো নিরাপত্তা নাই। তাহলে কেন আমি মানুষের জন্য কাজ করতে পারি নাই? মানুষকে সেইভাবে ভুলভাবে তাদের বুঝিয়েছি, ভুলভাবে তাদের উপর অত্যাচার করছি, তবেই তো আমার ভয়। ভয় তো পৃথিবীতে মানুষ দুটো লোককে খায়, এক চোর ডাকাতকে আর এক সৎ ব্যক্তিকে। আচ্ছা, যারা সৎ তাদের মানুষ ভয় খায়, আর ভয় খায় যারা বোম গুলি পিস্তল চলে তাদের ভয় খায়। তা বিজেপি কোনটায় ভয় খায়? বিজেপি ওই গুলি, বোম, বন্দুক এসবেই মানুষ বিজেপিকে ভয় খাচ্ছে। গোটা ভারতবর্ষকে যা খুশি তাই করছে। দেখা যাচ্ছে হিসেব করে 2016 সাল থেকেই এখানে বিজেপির কোনো মানে দাঁত ফোটাতে পারছে না। তো এইবারে কি হবে? আমরা বিধানসভায় 16টা সিটই জিতব। 16-0 আমাদের সব থেকে বেশি ভোট পোল হয়েছে, 93%-এর বেশি বর্ধমান পূর্বে। আমরা 16টা সিটই জিতবো। বিজেপির জেতার কোনো জায়গা নাই, ওরা আবেগপূর্ণ দল।
হিন্দু মানুষের ভোট নিয়ে জিততে চায়, সেটা এবার কাজ করবে না। আচ্ছা, এবার কাজ করবে না, তো ওদের কোনো জেতারই জায়গা নাই। ওই তো বললাম, একটা 35% সংখ্যালঘুদের বাদ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 3,06,40,00,000 ভোটার এই মুহূর্তে মনে হয় আমাদের। হুম, হুম, 2,45,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পায়। আচ্ছা 88 লক্ষ যুবসাথী ছেলে টাকা পায়। আচ্ছা, তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। হুম হুম, এই যে মানুষগুলো, মুখ্যমন্ত্রীর প্রতি মাসের এত সহযোগিতা, 1 তারিখ হলে ব্যাংকে গেলে সে টাকাটা তুলে নিয়ে এসছে। কোন সরকার দিয়েছে? কোন নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে? কোথায় দিয়েছে মানুষের জন্য কিছু? স্বামী বলবে বিজেপিকে ভোট দাও, বউ যে তৃণমূলে ভোট দেবে বিজেপিতে। এটাই হচ্ছে ব্যাপার। ঘরে অশান্তি করবে না, স্বামী বলছে অশান্তি করার দরকার নাই, বউ ভিতরে গিয়ে তৃণমূলটা টিপে দিয়ে চলে আসবে। কারণ সে জানে বছরে আমাকে 18,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, স্বামীও দেয় না। স্বামীও একটা বউকে 500 টাকা দেয় না মাসে হাত খরচার জন্য। এই যে ঘটনাটা যেটা হচ্ছে, যে এরা একটা সময় বলতো এগুলোকে ভিক্ষে বলতো, বলতো যে কাউকে পাইয়ে দেওয়ার ব্যাপার হচ্ছে, কিন্তু এখন দেখো প্রতিটা রাজ্যে এই জিনিসটা অনুষ্ঠিত ঠিক। হচ্ছে, এবং এরা এসে পর্যন্ত বলছে আমরা 3,000 টাকা দেবো। মুখ্যমন্ত্রীর প্রকল্পকেই চুরি করা হচ্ছে, হ্যাঁ, গোটা ভারত টুকে সরকার দেওয়া হচ্ছে, টুকে দেয়। টুকে দিচ্ছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা মানুষের স্বার্থে প্রকল্পের কথা ভেবে বাংলায় চালু করে, আর সেটাকে ওরা চুরি করে অন্য অন্য রাজ্যে করে, কেন্দ্রীয় সরকার করতে চায়। এটা তো প্রমাণ, এটা সবাই জানে। এই লক্ষ্মীর ভান্ডার নেবে না, গরিবকে এই নাই সেই নাই করে তুই আবার বলছিস ওটা আমরা 3,000 টাকা করে দেবো, মার্কেটে ফর্ম নামিয়ে দিলি যাতে ভোট পাওয়া যায়, মানুষ ওই ফিল আপ করে যে আমরা 3,000 পাবো যাতে ভোট দিয়ে দেয়। মানে এদের নীতি আদর্শ কিচ্ছু নাই। এ দলটা শুধু হিন্দুদের ওপর, হিন্দুদের আবেগে সুশ্রুরি দিয়ে, হিন্দুত্বের গল্প শুনিয়ে এরা শুধু ভোট চায়। কিন্তু এইভাবে একটা রাজনীতি দল চলতে পারে না। একটা রাজনীতি দলের পরিকাঠামো থাকবে, একটা রাজনীতি দলের সাংগঠনিক ক্ষমতা থাকবে, আস্তে আস্তে গড়ে উঠতে হবে দলটাকে। আজ সিপিএম 34 বছর ক্ষমতা থেকে সরে গিয়েও আজকেও সিপিএম এর পেলাক লাগানের 500 লোক জড়ো করার ক্ষমতা আছে, মাত্র শুধু সাংগঠনিক জোরে। তারা সাংগঠনটা সেইভাবে করছিল। আর বিজেপি কই? বিজেপি তো 90%। না না, আমাদের মানে মার্জিনের দিক থেকে বলছি আমি। এক এক জায়গায় 95-96ও হয়েছে এক একটা বুথে। আচ্ছা আচ্ছা, আবার কোন কোন বুথে আমাদের সিনিয়র সিটিজেনদের ভোট, সরকারি কর্মচারীদের ভোট, প্রতিবন্ধীদের ভোট, সেইগুলো তো কাউন্ট হয় নাই, সেগুলো আচ্ছা আচ্ছা, বাইরে রয়েছে। তা আমাদের 92-93 অধিকাংশ বুথেই হয়েছে। আর আচ্ছা। এখন ব্যাপার হচ্ছে অনেকে অনেক জায়গায় কাজে রয়েছে, সে রয়েছে, তারা আসতে পারে নাই। তা আমাদের এখানে কোনো অসুবিধা নাই, আমরা ঠিক ভোটই পোল হয়েছে, অনেকটাই 95-96 হয়েছে কোনো কোনো বুথে। হ্যাঁ, আর ভোট করবে কি? বিকালের দিকে যে মানুষ ভোটারদের নিয়ে এসে যারা ঘরে রয়েছে তারা নিয়ে এসে ভোট দেবে, কেন্দ্রীয় ফোর্স ভোট দিতে দিল, সেই এলাকার পর এলাকা পিটিয়ে ছাপা করে দিল, তৃণমূলের লোকরা যাতে ভোট ধারে কাছে না আসতে পারে, কাউকে নিয়ে ঢুকতে দিল না, কাউকে আনতে দিল না, সন্ত্রাস তো তৈরি করলো কেন্দ্রীয় ফোর্স। সন্ত্রাসে দাঁড়িয়েই তৃণমূল ছেলেরা লড়াই করেছে। ওই যে বললাম, সংগঠন আছে বলেই লড়াই করতে পারছে। অন্য দল হলে ঘরে ঢুকে যেত, ফাঁকা বুথ ছেড়ে দিত, বিজেপি যা খুশি তাই করত, যেটা ওরা ভাবছিল যে আমাদের দল দিয়ে হবে না, কেন্দ্রীয় ফোর্সকে দিয়ে, নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল করব। বাংলা এবারও ওরা ব্যর্থ, দখল করতে পারবে না। এবারে কাউন্টিং এর সংগ্রামটা কিভাবে হবে? মানে কাউন্টিং হবে, কাউন্টিং এজেন্ডা ঢুকবে, সবাই ঢুকবে। এবার তো এমন করে দিয়েছে, যারা কন্ট্রাকচুয়াল কাজ করে, যারা কোনো জায়গায় সরকারের ঘর থেকে মায়না নেয়, তারাও কোনো এজেন্ট হতে পারবে না। আচ্ছা, তারপরে যাদের নামে একটু কেস কামারি আছে তারাও হতে পারবে না। বিজেপির পারবে, বিরোধীরা পারবে না। কারণ বিরোধীদের হলেই এসে ধরবে, আর বিজেপির কে ধরবে? আমরা কথাটা কাকে বলবো? এই যে গোটা নির্বাচন হলো, আমাদের একটা কথা বলার লোক নাই। ডিএম ম্যাডামকে বলছে আমার দ্বারা করা কিছু সম্ভব না। এসপি কে বলছে আমি কি করব? সবই তো নির্বাচন করছে। আমরা বিরোধীরা একটা কথা বলতে পারি নাই যে বিজেপি এই করছে, কি বিজেপির ছেলেগুলো ওইখানে ঝামেলা বাঁধাচ্ছে, যে কয়জন আছে গন্ডগোল করছে। কথা বলার জায়গা নাই। আমরা 88টা লোকের নাম দিয়েছিলাম, আমাদের তো 400 লোকের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেত্রী। আমরা 88টা লোক বিভিন্ন জায়গায় গন্ডগোল করে গোটা শহরে। কোথায় তদন্ত? কোথায় কারবারি? কোথায় যায়নি? ওরা তো বললাম, ওরা তো প্ল্যান করেই এসেছে যে তৃণমূলকে পিটিয়ে পাঠিয়ে বার করে দাও। মানে আমার আজকে একটা কষ্টের ব্যাপার, আমার মুখ থেকে বলতে হচ্ছে, এটা আমি বলছি। আমি ক্যান্ডিডেট, আমি বুথে ঢুকবো, বুথে ঢুকতে 2-1টা বুথে ঢুকে বাধা দিল।
আচ্ছা। বলো না ভিতরে যেতে পারবেন না, আপনি এখানে ভিতরে ঢোকা যাবে না। আমি বুদ্ধি করে কেন্দ্রীয় ফোর্সের কানে কানে গিয়ে বলছি আমি বিজেপির ক্যান্ডিডেট, হাত ধরে নিয়ে নিয়ে বুথ ঘুরাচ্ছি, বুঝলেন? এর থেকে দুঃখের ব্যাপার কি? 300 বুথে ঘুরেছি শুধু এই পলিসিটা ঠিক করে, ভিতরে যে হাত দিয়ে এজেন্টদের সঙ্গে ভিতরে কথা বলে বেরিয়ে এসেছি। তার আগে আমাকে ঢুকতে দিচ্ছে না, যখনই শুনছি আমি তৃণমূলের প্রার্থী আমাকে বুথে ঢুকতে দিচ্ছে না। কে প্রতিবাদ করবে? হিন্দিভাষী লোক, কিছুই বোঝে না, ইংলিশও বোঝে না, কিছুই বোঝে না। হাঁটাও হাঁটাও করে সরিয়ে দিচ্ছে। আমি দেখলাম এর পলিসি একটাই, কানে কানে গিয়ে বলে দিলাম আমি বিজেপির ক্যান্ডিডেট, তখন আমাকে ওরাই হাত ধরে নিয়ে বুথ ঘোরাচ্ছে, বুঝলেন? মানে কিভাবে এইসব প্রমাণ আমার তাহলে চোখের সামনে আমি দেখছি। তাহলে কি এজেন্ট সংগ্রহ করতে তৃণমূলেরই অসুবিধা হলো? মানে কাউন্টিং এজেন্টের কথা বলছি আমি। কাউন্টিং এজেন্ট আমাদের তো সাংগঠনিক দল, আমাদের হাজার হাজার দলীয় কর্মী আছে, আচ্ছা, তাই এসব করে দিলেও আমাদের কাছে কোনো অসুবিধা নাই, কারণ আমাদের তো লোক আছে, বিজেপির লোক নাই। আমাদের লোক আছে, বিজেপির লোক নাই বলেই তো কেন্দ্রীয় পরিষদের নির্বাচন করছে। আমাদের লোক আছে বলে তো আমাদের কাউকে প্রয়োজন নাই। আমার এই সার্কুলার করলেও আমাদের কিচ্ছু আসে যায় না, কারণ আমাদের তো অজস্র কর্মী। আমাদের অন্য জায়গায় আবার আমাদের ছেলেদের নিয়ে করতে হলো, আমাদের কোনো ব্যাপার। যেটা বুঝলাম সেটা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকারই তৈরি হচ্ছে, উনি সেরকমই মনে করলেন। বর্ধমান জেলার একটিও আসন বিজেপি পাচ্ছে না, 16-0 হচ্ছে এবং খোকন দাস বিপুল ভোটে জিতছেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, নমস্কার, আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।